আয়ুষ, কেমন বৃষ্টি হলো রাতে? আবার বৃষ্টি? হাসছো কেন? এ বাবা, তাহলে তো কাদা করে দিয়েছে। কোনটা শুয়েছিল? মা বললো কোনটা শুয়েছিল? আবার বৃষ্টি হবে। নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো সারাদিন কি হচ্ছে টুকিটাকি আমাদের দৈনন্দিন জীবনযাপন আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি যদি প্রথম সামনে এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটু ফলো করে দেবেন। তো এখন সকালবেলা মানে ওই 7:30 মতো বাজে। ঘুম থেকে উঠতে আজ একটু প্রায় দেরিই হয়েছে। বৃষ্টি হয়েছে কাল রাতে, ভীষণই বৃষ্টি হয়েছে। মানে জল জমে গেছে অল্প অল্প, আর ভীষণ ব্যাঙ ডাকছে সকালবেলা উঠে। আর মেঘাচ্ছন্ন ভাবটা এখনো কাটেনি। তো বাপি, মা আর আয়ুষ সবাই মিলে ওই উঠোনটা খুব কাদা হয় তো আমাদের, তো উঠোনটাতে ইট বেছাচ্ছে। আর আমি একটু বাইরের দিকে এসে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। সব লেগে গেছিল, আবার উঠে চলে আসছে। মুরগি তো সব খুলে দিয়েছে। মুরগি সব খুলে দিয়েছে। একেবারে গায়ে গায়ে সাজিয়ে দে একটা। দিদিকা কাজ করে না, সব কোথায় আছে বললে? ও মুখ যা বাবু, যাই বলে কি ওই করে চলে যাই আমার দিকে। আবার হাতে হাতে এই কাজগুলো করতে আসছিস। আমার কোমরে ব্যথা। আমার এই হাতে ব্যথা। তাহলে বাদ দে, কাদায় হেঁটে নেবো এখন। আমার একটা বীরপুত্র ভাই থাকতে আমার ইটবতি হবে কেন রে? ভাই তো ছোট, মাগো তোমাকেই বলতে হবে। এমন কোনো কাজ নেই আয়ুষের যেটা আমি করাইনি। খাওয়ানো, টয়লেট করানো, স্নান করানো, ঘুম পাড়ানো, সব করিয়েছি। ছোট তো তুই হচ্ছে, ছোট হলি কেন? তুই হচ্ছে বড় হলি, আমারও তো সেম কাজ কোটা করানো হতো। মা করে দিত, তুই কি দিছি? বড় আমি ঘুমালে পায়ে শিরশিরিতে তুই ঘুম ভাঙিয়ে দিস। হাসতেছি। এখন স্কুলে যাওয়ার আগে টিফিন সব আমি গুছিয়ে দিই। তাহলে বল, যদি ইট ববি তাও এরকম করে বলছিস। ব্যাংগুলোর মধ্যে বর্ষাকাল চলে এসেছে। বর্ষাকাল চলে এসেছে। কাল তো টিপ করে বৃষ্টি হয়েছে। জোরেই বৃষ্টি হয়েছে। প্রথম দিকে একটু আয়ুষ কত ইট বয়ে দিল। 4টে ফুটেছে আজকে।
এই যে অল্প অল্প জল প্রায় জমে গেছে মাঠটাতে, আর ব্যাঙ ডাকছে প্রচন্ড, ওই জন্য। এই যে এখন উঠোনের অবস্থা, আর মা বাপি ভাই সবাই মিলে এখানে ইট বেঁধে দিয়েছে মোটামুটি হাঁটা চলার মতো। হ্যাঁ, হাঁটছি তো। বৃষ্টি হয়ে বাগানটার বেশ উপকার হলো। জল দেবো করছিলাম দু একদিন ধরে, তা জলটা আর দেওয়া লাগবে না। আর পুঁই শাকের চারাটা কত সুন্দর টুকটুকে উঠেছে দেখুন, সঙ্গে উচ্ছে গাছেও কিন্তু ফল এসেছে। উচ্চ হয়েছে আমার মা, তোমার বাগান উচ্চ হয়েছে আবার। হ্যাঁ, একটা না আরো দুটো চারটে হয়েছে, ওই পাতার ভেতরে ভেতরে হাত দিচ্ছি না আমি আর সকালবেলা। বুঝছো, জল বৃষ্টি পড়ে পড়ে খারাপ হয়ে গেছে। মাটির গুলো ভালো, তো খারাপ হয়ে যায় আস্তে আস্তে, রং চটে ওই, তারপরে কি নোনা লেগে খসে খসে পড়ে পড়ে একটা বাজার হয়ে যায়। কোনো জিনিস কি সব সময় ভালো থাকে? আর গতকালকে রাতে বৃষ্টিতে একদম উনুনের এই দিক দিয়ে ঝাপটা মেরেছে, এই দিককার মাটিগুলো সব ধুয়ে নিয়ে চলে গেছে। যখন এদিক দিয়ে মারে তখন এদিককার মাটিগুলো ধুয়ে নিয়ে চলে যায়। তা সে কালকের একদম এদিকটা পুরো গর্ত গর্ত করে দিয়েছে। আর বেশি জায়গা নেতা দেবো না, কাদা কাদা হয়ে গেলে রান্না করা যাবে না। মেঘ ডাকছে, মেঘ করে আছে, একটু রান্না করার মতো একটুখানি পরিষ্কার করে নিয়েছি। আর জায়গা সব ওইভাবে থাকবে, রান্নাটা করে নেবো যা হোক করে। আচ্ছা, তুমি টাকা ওর কাছে কোনোদিন চেয়েছো ওই ছেলের কাছে? তুমি প্রিয়াঙ্কা তোমার কাছে, হ্যাঁ প্রিয়াঙ্কা তোমার কাছে চেয়েছিল, তাই তুমি টাকাটা দিয়েছিলে, এই তো? ও অ্যাকচুয়ালি প্রিয়াঙ্কা তোমার কাছে টাকাটা চেয়েছিল, এই তো? ও, ওর ওই ছেলের ফোন পেতে তুমি টাকাটা পাঠিয়েছিলে, এই তো? সে যাই হোক, প্রিয়াঙ্কা চেয়েছে টাকাটা পাঠিয়েছিল ওই ছেলের ফোন পেতে, এই তো? অনলাইনে করে দিয়েছে। সেই ছেলে এখন বলছে টাকা আমি দেবো না, তাই তো? টাকাটা সে খেয়েছে, তার ফোন পেতে গিয়েছে, সে দেবে না, কে দেবে? ঠিক আছে, আমি টাকাটা তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? তোমার ওই ফোনপে নাম্বারটা আমাকে দেবে, আর আমাকে একটু সময় দেবে, ঠিক আছে? ঠিক আছে, তুমি এক্ষুনি জিজ্ঞাসা করো যে মেয়ে তো কাজ করে না, মেয়ে তো বাড়ি থাকে। তুমি তো ঠিকাদার ছিলে, কার অ্যাকাউন্ট দিয়েছিলে, কার অ্যাকাউন্টে ইনকামের টাকা ঢুকতো, কার মুখ চেয়ে টাকা দিয়েছিলে? তুমি তো ঠিকাদার ছিলে এদের, সে যদি এখন তোদের ঠিকাদার ছিল তো, নিয়ে এসছি। এনে নিয়ে এসেছিল। আচ্ছা ঠিক আছে, তোমার অনলাইন নাম্বারটা দাও, আমি তোমার টাকাটা আমি তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? তোমাকে আমি পরে ফোন করছি। শুধু তোমাকে দিচ্ছে তাই না, আরো ওখানে আরেকজনের নাম কি তারও দিতে হচ্ছে। সঙ্গে সঙ্গে তো টাকাটা আর নেওয়া যায় না। ওনার নাম কি যার টাকা পাঠালি?
তুই রিচার্জ করেছিলি? প্রিয়াঙ্কা রিচার্জ করেছিল? ঠিক আছে। নাম্বারটা বলুন দেখি তোমার। 91 23 96 85 ব্যাপারটা তো টাকা তো নিজে খরচা করেনি। সুব্রত মামার বিষয়টা বল, যে আমি তোমাকে দিয়েছিলাম ওই সুব্রত মামা সে টাকাটাও তো আজও দেওনি কারো তুমি। কথা বলতে হবে না, আমি শুনলাম যখন তোমার টাকাটা তুমি কিছুদিন দেরি করো। হ্যাঁ বলুন। হ্যাঁ তো ও এখানে একা ছিল। যদি থাকতাম আমি টাকাটা দিয়েই আসতাম। হ্যাঁ, এই কথাটা আমাদের কাছে এসে বলেছে, গল্প করেছে, বিষয়টা আমরাও জানি, শুনেছি। ঠিক আছে, যদি আপনি বলছেন যখন টাকা আমি দিয়ে দেবো, আমাকে একটা দুটো দিন সময় দিন। টাকা তো সঙ্গে না, সেটা কিছু বলেনি, সেটাও কিছু বলেনি। সব বলেছে, সব বলেছে, এসব গল্প শুনেছি। ঠিক আছে, এসব সব গল্প শুনেছি, ভালো বলেছে, টাকাও পান আপনারা, সেটাও বলেছে। তো টাকা দিয়ে দেবো, আমি দুদিন একটু সময় চাই, সঙ্গে সঙ্গে তো টাকা কাছে থাকে না। হ্যাঁ হুম, মানুষ তো চেহারা থেকে নয়, সেটা জানা যায়। ঠিক আছে, তুমি আমার দুটো দিন সময় দাও। ঠিক আছে, ওই ভাই তো বাড়িতে এসেছে, টাকা আমার কাছে তো এখন নেই, আমি তোমাকে অনলাইন করে দেবো, দুটো দিন সময় দাও। ঠিক আছে। প্রথমেই বলি যে কয়েকদিন ধরে আমি শারীরিকভাবে একটু অসুস্থ আছি, প্রচণ্ড ঠান্ডা লাগা, গলায় ইনফেকশান, এই সমস্ত নিয়ে ভুগছি। তো তার জন্য কিছুদিন ধরে আপনাদের কমেন্টে আমি ঠিক করে রিপ্লাই বা কোনো অ্যান্সার কিছুই করতে পারছি না, কমেন্ট খোলা খুব একটা হচ্ছে না, কারণ সত্যি যতটুকু সময় ভিডিও করছি বা তারপরে মনে হচ্ছে যেন শুয়েই থাকি। কিন্তু শারীরিক অসুস্থতা তো আছে, তার মধ্যে মানসিক এতভাবে চাপ যে সেগুলো আর নেওয়া যাচ্ছে না। প্রথম থেকেই বলি যে ও চলে আসার পরে ও যেটুকু যেটুকু বলেছে তাছাড়া আমরা এক্সট্রা কিছু বলিনি। কিন্তু এখন একটা এমন দিনে এসে পড়েছে, এমন পরিস্থিতিতে যে যেখানে যদি আজকে যদি আমরা কিছু না বলি, ভবিষ্যতে হয়তো আপনারাই বলবেন বা অন্য দিক থেকেও প্রশ্ন আসতে পারে যে ও কেন চলে এসেছিল, ওর কি তাদের তাদের দোষ ছিল, ওর কোনো দোষ ছিল না, বা অনেক কিছু প্রশ্ন। অবশ্যই একটা সংসার একজন মানুষের কারণে ভাঙে না, এটা অবশ্যই সত্যি কথা, এক হাতে তালি বাজে না। কিন্তু আমরা তো ছাপোষা মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। তো আমাদের বাচ্চা একটা ভুল করেছে, আমরা সেটা শুধরানোর চেষ্টা করছি,
কিন্তু এরকম ভুল, এরকম ক্ষতির শিকার আমাদেরকে মেনে নিতে হবে দিনের পর দিন। আমরা তো যে কোনো উপায়, এই যে একটা বছর গেল এই ঘর বাড়ি তৈরি করা, জায়গা জমি কেনা, তার মধ্যে আইসর বাবার কাজ চলে যাওয়া, সবটা তো আছেই। আর ও চলে আসবে, সেই যে অশান্তি গন্ডগোল, তারপরে ফোন করলো, সেখান থেকে টাকা পাঠিয়ে পাঠিয়ে ওকে নিয়ে আসা, ওখান থেকে মানে ওই এমনভাবে বেরিয়েছে ছেঁড়া জামা পরা, সেখান থেকে এখান থেকে প্রথমে 5,000 টাকা পাঠালাম, জামা কাপড় কিনে টিকিট কেটে ওর খাওয়া খরচ হাতে দিয়ে ওই অবধি মানে 5,000 টাকা 7,500 টাকা খরচ হয়ে গেল ওই পর্যন্ত। এবার টিকিট হয়েছে হচ্ছে, যদি বলেন এত টাকা ব্যাঙ্গালোর থেকে আসতে লাগে না জানি, একটা মেয়ের সব কিছু A to Z যখন কিনতে হবে, তারপরে বাইরে বিদেশ থেকে আসছে, তার খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে, এবারে ও HMBD স্টেশন থেকে যখন ট্রেনে উঠবে, তো ও তো ট্রেনের টিকিট নাকি 1 সপ্তাহ কি 6 মাস 3 মাস আগে থেকে কাটতে হয় বাইরে বিদেশের টিকিট। এবারে ওর মানে আজকে উঠবে, আজকে টিকিট কাটা, তৎকালীন টিকিট, সেই টিকিট 2,500 টাকার টিকিট দিয়েছে বিজয়গড়ম পর্যন্ত, মানে 11 ঘন্টার টিকিট 2,500 টাকা। ওইভাবে কিনতে হয়েছে। ভাই বললো দিদি এই ছাড়া আর পাওয়া যাচ্ছে না, তারপরে 1,000 টাকা মতো ফাইন করবে, তো ওইটা দিতে পারবি? তা আমরা বললাম কোনো উপায় তো নেই, ঠিক আছে আমরা দেব। ও ট্রেনে উঠেছে, বলেছে 1,000 টাকা মতো ফাইন করবে, সকাল 10টা থেকে ওই বিকেল 5টার সময় নামাবে, ওই 7-8 ঘন্টা মোটামুটি টিকিটটা কম হবে টাইম। ওমা ট্রেনে ওঠার পরে রাত 11টার সময় মেয়ে ফোন করছে, সকাল 11টায় উঠেছে, টিকিটের টাইম ফুরিয়ে গেছে, ওরা ভুল বলেছে, দালালরা মিথ্যা কথা বলেছে। এবারে ও গেল, 6,390 টাকা ফাইন। সেখানে টিটি এসে ওই ফাইনটা করেছে 6,390 টাকা। আর আমার বাপি মানে বাপি চাইনি যে আমি লোকাল ভাবে আসি, বাপি আমাকে এসি ফার্স্ট ক্লাস টিকিট কেটে দিয়েছিল, তখন ওটাই পাওয়া যাচ্ছিল। আর লোকালে এত ভিড়, যেহেতু আমি একা আসছিলাম, আমাকে মানে ওরা ভরসা করে কেউ ছাড়িনি, তাও মা যদিও বা বলেছিল, বাপি বলছে যে না ও আমি আসবে বলেছিলাম স্লিপারে টিকিট কাটার জন্য, তারপরে ওরা পায়ওনি টিকিট, আর ওই এসি ছাড়া আর হয়ওনি। তা যাই হোক, এখন রাত্রি 11টার সময় তখন টিটি এসছে, তখন আমি অনেক করে রিকোয়েস্ট করলাম, বললাম, কিন্তু কিছুতেই কিছু ওনারা মানলো না। না মানার পরে আবার 6,390 টাকা এখান থেকে আমার, ও আবার ওর কাছে অত ছিল না, ওর বন্ধুর কাছ থেকে ফোন করে নিয়ে সেই রাত্রিবেলা মারার পরে ওনারা আবার সিট দিল। সে মানে ইন্ডিয়ান রেলওয়ের সেই ইয়েও আমাদের ফোনে পাঠিয়ে দিয়েছে, আছে, আপনারা চাইলে আমি দেখাতে পারবো। তো সেটা বড় কথা না, সেটা হয়ে গেছে অনেক দিন আগে। আমি এই কথাগুলো বলছি তার একটাই কারণ, ও যে ওখানে ছিল সেই 4 বছর কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ ছিল না। তো খোঁজ খবর নিলেও, আমি আগেও বলেছি এখনো বলছি, আমাদের সঙ্গে সেইভাবে যোগাযোগ ছিল না, আমার মানে ফোনও হতো না, ছিল না। তো ও ওখানে কিভাবে জীবনযাপন করতো বা কি পরিস্থিতি, আমি শুধু আমার ভাইকে যোগাযোগ রেখেছিলাম যে আমি ওর ভালো মন্দটা জানার জন্য, না ওর সঙ্গে পর্যন্ত না, আমার ভাইয়ের সঙ্গে, আমার মাসির ছেলে। এবার ও চলে আসার পরে আমার মাসির ছেলের ওখানে 2,700 টাকা, ও বললো যে 5,000 টাকা যে দিয়েছিল সেটা ফুরিয়ে গিয়ে আরো ওর দিতে হবে। তো সেটাও আমরা বললাম ঠিক আছে ভাই, তুই একটু সময় দে, আমরা পাঠিয়ে দেবো। তারপর পরে ওর ফোনে ফোন আসছে ওখান থেকে, একজন বলছে আমি 5,000 টাকা পাই। তখন আমি বলছি প্রিয়াঙ্কা তোর কাছে পাই? ও বলছে মা আমার মুখ দেখে আমি চাইলে দিত, ও চাইলে দিত না। এবার আমি কি বলবো, সব কথা শুনলাম, আমি বললাম ঠিক আছে, ও তো আমাদের কাছে চলে এসছে। এবারে বলছে, আমি বলছি তাহলে ওর বাপি আবার কথা বললো আপনারা একটু ধৈর্য ধরুন, তাহলে আমি তো এত টাকা একসঙ্গে দিতে পারবো না, আস্তে আস্তে দেব। তো তার হাফ টাকা পাঠিয়ে দিলাম। আর একজন মহিলা ফোন করেছে, সে কত 20,000 না কত পায় ওটা বললো, 20,000 টাকা পেতো, আমি 15,000 টাকা আমি দিয়ে এসেছিলাম, আর 5,000 আর 5,000 টাকা পায়। কিন্তু ও কিন্তু প্রথমে বলেছিল আমি 20,000 টাকা পাই। হ্যাঁ। তারপরে ইয়ে যখন বললো, আসলে মানুষ তো এক জায়গা যেখান থেকে চলে এসছে, এবার তারা আর যে যেমন পাচ্ছে বলছে বলুক গে। তারপরে পরে বললো না 5,000ই পাবো, এরকম বললো। তার কথা বললো সেটা ওই ছেলের কাছে দিয়েছিল, তাহলে সেই টাকাটা আর জোর করে চাইতে পারছে না, কিন্তু বলছে তোমার মুখ চেয়ে দিয়েছিলাম। আমি একটা কথা বুঝতে পারছি না, ও যে ওখানে ছিল
দুজনে কাজ করতো, 18,000 19,000 টাকা বেতন পেত, কিন্তু এর ব্যাংক অ্যাকাউন্ট নেই। আমি এখান থেকে যে স্কুলের জন্য যে অ্যাকাউন্ট খুলে দিয়েছিলাম সেটা ও যে কি করেছিল ওই জানে, আমি বলতে পারবো না। তো দুজনের মাইনে ওই একজনের অ্যাকাউন্টে ঢুকতো। এবার সমস্ত টাকা পয়সা কি করতো না করতো সেটা কিছু জানতো কিনা আমি জানি না। এ শুধু কাজ করতো, টাকা কিন্তু তার ব্যাংকে ঢুকতো। আচ্ছা, এই হলো 1 বছর 7 মাস ওরা কাজ করেছে। তা সমস্ত টাকা যদি একটা মেয়ে যদি আমি কম করেই ধরি 15,000 টাকা করে ইনকাম করে, তাহলে সেই মেয়েটা 5,000 টাকা খাক, তার বেশি তো খেতে পারে না, 10,000 টাকা করে তো থাকে। তারপরেও আচ্ছা গেল, ওটা গেল। আজকের সকালবেলা আবার একজন বাড়িতে এসছে, তিনি ব্যাঙ্গালোরেই থাকেন, ওদের ওখানেই ছিল গ্রুপের লোক। এখন তার কাছে গেছে, সে বলেছে আমার মুখ দেখে দেখিনি, এর মুখ দেখে দিয়েছিল, তার কাছে যা, এর কাছে পাঠিয়ে দিয়েছে, বলছে যা গিয়ে নিয়ে আয়, আমি দিতে পারবো না। সে এসছে আজকের আমাদের বাড়িতে আবার টাকা চাইতে, যে এবার দিয়েছে ওর ফোন পেতে, কিন্তু টাকাটা এখন একে দিতে হবে। এসে বলছে না আমাদের টাকা এ বলেছিল বলে দিয়েছিলাম। তা আমরা কত লোকের টাকা শোধ করব? তাও ভাবি দিল, এটাও দিল, ফোনপে নাম্বার নিল, নিয়ে এটাও দিয়েছে। এবারে তুই তো বারবারই এসে বলেছিস যে মা আমি 17, 18, 19,000 টাকা পর্যন্ত ইনকাম করেছি মাসে, যেটা একটা বেটা ছেলে ইনকাম করে। তারপরেও এত টাকা তুই বা হাত পেতে নিতিস কেন? এবার এখানে একটা ব্যাপার আছে, আমি ওই যে একটা অপারেশনের কথা মাঝখানে উঠেছিল, আশা করি সবাই জানে। তো অপারেশনটা করিয়েছিলাম আমি, মানে এটা সামান্য টিউমারের নাকি হ্যাঁ, এটা টিউমার কেটে হয়েছিল, হাতে না তো ওটা সার্জারি করার জন্য একটা মানে ওখানে সরকারি হাসপাতাল আছে, এবার নার্সিং হোম আছে। এবার আমি তো খারাপটা চাইনি, আমি তো ভালোটা চেয়ে নার্সিং হোমে করিয়েছিলাম। এবার সেই ঋণটা আমি শোধ করেছি, ওখানে প্রায় 45,000 টাকা মতো খরচ হয়েছে। 8 দিন আমি ওকে নিয়ে ছিলাম একটা ব্যাঙ্গালোরে, মানে একটা নার্সিং হোমে। আমি একা, আমার সাথে কোনো বাড়ির লোক ছিল না, কেউ ছিল না, ওর বাড়ির লোক তো এখানে ছিল না, আর আমার তো বাদ দিলাম। তো মানে ওই যে ঘাটতিটা আমি পূরণ করে উঠেছিলাম, কিছুটা বাকি ছিল, আর ওই কিছুটাই এখন এখানে এসে পড়ছে। এবারে আমি তো 80% শোধ করে দিয়ে এসেছিলাম, কিন্তু আর 20% যে ও দেবে না, ও যেভাবে আমাকে ফাঁসিয়ে দেবে, এটা আমি কখনো কল্পনা করতে পারি। আর এবারে যে এই এতগুলো টাকা খরচ হয়েছে, এত এত কিছু হয়েছে, এত মানে সংসারের দায়িত্ব, একটা একটা মানুষ মানে একটা সংসারে যেহেতু দুটো মানুষের সংসার হয়, তাহলে একজন বড় হয় একজন ছোট হয়, যার উপরে দায়িত্বটা থাকে, কিন্তু সম্পূর্ণ আমাদের ক্ষেত্রে উল্টোটা ছিল, দায়িত্বটা আমাকে নিতে হয়েছিল। এবারে কেন হয়েছিল এটা আশা করছি এতদিনে সবাই বুঝতে পারছে, আমি আর খুলে বলছি না ব্যাপারটা। কিন্তু মানে এমন একটা মানুষ, এত কিছু করলাম, এত কিছু সহ্য করে করে মানে সংসারটা এগিয়ে নিয়ে আসলাম, তারপরে সেই সেই মানে খারাপ জিনিসটাই আমার সাথে হলো। এবারে যে এই রিসেন্ট এই যে বাড়িতে যে এলো, আরো একজন ব্যাঙ্গালোরে আছে এক দিদি, এবার তার কাছ থেকে টাকাগুলো মূলত মদ খাওয়ার জন্য নেওয়া। এবারে আমি একটা মানুষ, আমার সাথে আমার বাড়িতে কারুর তো যোগাযোগ ছিল না, আমার মা মানে ভিতরে ভিতরে যোগাযোগ রেখেছিল, আমার খোঁজ নিত, এগুলো তো আমি তো পরে পরে যখন জানতে পারছি আমি অবাক হচ্ছি। তারপর এই যে টাকাগুলো যদি আমি নাও, মানে এমন একটা পরিস্থিতি, আমি যদি চেয়ে না দিতাম, তাতেও আমার ওপর প্রেশার আসতো, আমার ওপরে অত্যাচার হতো, মারধর, এগুলো তো হতোই, ঘরের জিনিসপত্র ভাঙচুর। আর আর কখনো যদি এমন পরিস্থিতি আসে যে এই যে মদ খাওয়ার বিষয়টা নিয়ে বলতে হয়, আমার কাছে মানে যে দোকানটাতে অ্যাকচুয়ালি দোকানটা ছিল রুমের সামনে, তো দোকানের পুরো স্লিপ আছে, মাকে আমি দেখিয়েছিলাম 14,590 টাকা। এই যে আমি যে ফেব্রুয়ারি মাসে এসেছিলাম, মানে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস, শুধু জানুয়ারি ফেব্রুয়ারি না, ফেব্রুয়ারি মাসের বিল ওটা। প্রতি মাসে 14, 15, 20,000 টাকা অব্দি আমি একটা মদের দোকানে বিল দিয়েছি, শুধু মদ খাওয়ার বিল, ওটাই কোনো সংসারের খরচ না, কিচ্ছু না। ও ঠাকুর। তো আমার এখন আমি খুব হাসি মুখে বলছি, আর সেই জিনিসটা আমি তো ফেস করে এসেছি, আমি জানি কিভাবে যে আমি সহ্য করেছিলাম। আমি এখন মানে আগের মতো আর কান্নাকাটি করি না, মা বাপি অনেক বুঝিয়ে আপনারা আমাকে এত ভালোবেসে বুঝিয়ে আমি আর কান্নাকাটিটা করি না।
কিন্তু আমার কখনো কখনো যখন মনে পড়ে, এই যেমন আমি খুব ভালো ছিলাম কদিন ধরে, কিছু মনে করতাম না, সকালবেলা যেই এলো আমি সকাল থেকে চুপচাপ আছি। সকাল থেকে অনেক কান্নাকাটিও করেছে, চুপচাপ যে আছে শুধু তা না, তারপরে আবার হ্যাঁ মাঝখানে বললো কোথায় একটা ফোন করে বলছে আমি একটা শপিং মলে কাজ যোগাযোগ করছি, এত টাকা ঋণ দে না। আমি তো বলছে আমি এত টাকা ঋণ, বাপি কত দেবে, আর ওখান থেকে সমস্ত যে ফোন করছে বা আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার এই সমস্ত নাম্বার দিয়ে দিচ্ছে। তো তাই নিয়ে বলছে বলে এত টাকা। ও আমি বলছি এত টাকা বললে তুই শোধ করছিস, আমরা তো কিছুটা শোধ করে দিয়েছি আর কিছু আছে। তা মানুষ যে এতটা অমানুষ হয় যে এত একটা বাচ্চা মেয়েকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়া, বিয়ে করা, বাচ্চা সংসার সবকিছু করে তাকে খাটানো, তার টাকা নিজের অ্যাকাউন্টে নেওয়া, কত বড় ক্রিমিনালি ব্রেন হলে এগুলো করতে পারে। এবং এর সঙ্গে যুক্ত ওর বাবা মা, দিদি, জামাইবাবু, সবাই। তো মানে এগুলো সবকিছু পরিকল্পিত করেছিল। শুধু যাই হোক, এখন ও যেহেতু ওই গন্ডিটা থেকে বেরিয়ে এসছে, তাই যেখানে যে ঋণ দেনা এখন বলছে আমি কিছু নেইনি, সব ও নিয়েছিল, ওর কাছে যাও। অথচ ও যা কাজ করেছে সমস্ত টাকা ওর অ্যাকাউন্টে পড়েছে। তো এই যে টাকা পয়সাগুলো মূলত নেওয়া, এই টাকাগুলো যদি 5টা টাকা আমি খরচ করতাম তাও আমি আমার মনকে বোঝাতে পারতাম। ও যদি চাইতো কারোর কাছে, ওকে কেউ দিত না, ওর মুখ দেখে কেউ দিত না। মোটামুটি ওই আমার মুখ দেখে আমার ভরসাতে যা দিয়েছিল, এখন আমার ওপরেই পড়লো চাপটা। আর একটা কথা, আজকের কিছু 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 অডিও ওর মানে ওদের সঙ্গে কথাবার্তা, কিছু কিছু ক্লিপ আমি এই ভিডিওতে দিয়ে দেবো, কারণ এগুলো ভবিষ্যতের জন্য রেকর্ড থাক। এরকম ভিডিও কখনো করিনি, কিন্তু করতে হচ্ছে, কারণ ভবিষ্যতে কখনো যেন ওর ওপরে দোষারোপ না আসে, কারণ আমরা আজ চাই না যে ও আর কোনো ফাঁদে পড়ুক। সত্যি বলতে তোমার আর বাপির কথা না শুনে আমি যে এই চলে গিয়ে এই যে এত বড় ভুল করেছি, আমি 4টে বছরে মানুষটাকে যতটা না চিনতে পেরেছি, আমি ফিরে এসে মানুষটাকে চিনতে পারছি যে মানুষ মানে এতটাও খারাপ হয়, এতভাবেও মানুষের ক্ষতি করার চেষ্টা করতে পারে। কি বলবো, আমার কিছু বলার নেই। আমাকে অনেকে কমেন্ট করে যে সংসার ছেড়ে কেন চলে আসা হয়েছে বা